হ্যালো স্টুডেন্ট, আমি মানস বেরা, এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তোমরা যারা নতুন তোমরা প্লে স্টোরে যাও, যে স্টুডিয়ার অ্যাপটি ডাউনলোড করে নাও এবং স্টুডিয়ারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। স্টুডিয়ার অ্যাপটি সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য তৈরি। তোমরা যাও স্টুডিয়ার অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, সেখান থেকে ফ্রি এবং প্রিমিয়াম ভিডিওগুলোর এক্সপিরিয়েন্স নাও। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 11-এর বীজগণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। দেখো, এর নামের মধ্যেও কমপ্লেক্স থাকলেও অধ্যায়টি অত্যন্ত সহজ। ঠিক আছে, এই কমপ্লেক্স নাম্বার আমাদের পড়তে হবে কেন? কারণ দেখো, আমরা যে ক্লাস 7, 8, 9 ইত্যাদিতে যেসব নাম্বার সিস্টেম আমরা শিখেছি, সেগুলো আমরা কি কি নাম্বার সিস্টেম শিখেছি? ক্লাস 6-এ দেখো, ক্লাস 7 বা 8-এ তোমরা স্বাভাবিক সংখ্যা শিখেছ, অখণ্ড সংখ্যা শিখেছ, পূর্ণ সংখ্যা শিখেছ। ক্লাস 9-এ এসে তোমরা মূলদ সংখ্যাও শিখেছ, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। এবার তোমরা রিয়েল নাম্বারও শিখে যাবে। এবার দেখো, স্বাভাবিক সংখ্যা তোমাদের কোনগুলো হয় তোমরা জানো। স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের যেহেতু প্রথম সংখ্যা n, সেই জন্য স্বাভাবিক সংখ্যাকে আমরা n দ্বারা সূচিত করব। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো হয়? স্বাভাবিক সংখ্যা হয় 1, 2, 3, 4, এরকম সো অন, এরকম চলতেই থাকবে অসীম পর্যন্ত, ডট 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 সো অন চলতেই থাকবে। অখণ্ড সংখ্যা কোনগুলো তোমরা জানো? অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যার দলে যদি শূন্য ঢুকে পড়ে তাহলে সেটা হয়ে যাবে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো হবে? অখণ্ড সংখ্যা হবে 0, 1, 2, 3, 4, 5, এরকম করতে করতে একদম ধনাত্মক দিকে হচ্ছে একদম সো অন, একদম অসীম পর্যন্ত বিস্তৃত, যতদূর পর্যন্ত তোমরা লিখতে পারবে। এবার আমাদের পূর্ণ সংখ্যার প্রয়োজন হলো। পূর্ণ সংখ্যার প্রয়োজন কিরকম হলো? দেখো, কোনো আমরা যদি সংখ্যা রেখায় দেখি, সংখ্যা রেখার আমাদের ডান দিকের যে দিকগুলো সেগুলো হচ্ছে ধনাত্মক দিক, সেই দিকেই তো আছে 1, 0, 1, 2, 3, 4, 5। এবং ওই সংখ্যা রেখার তাহলে বাঁ দিকটা কি হবে? তাহলে বাঁ দিকটাও দেখো ঠিক একই সংখ্যা হবে, -1, -2, -3, -4, এরকম করে সো অন। তাহলে পূর্ণ সংখ্যা ইন্টিজারকে জেড অথবা আই দ্বারা প্রকাশ করা হয়, আর অখণ্ড সংখ্যাকে হোল নাম্বার বলা হয়। যেহেতু রিপ্রেজেন্টেশনের কোনো অখণ্ড সংখ্যাকে রিপ্রেজেন্টেশন করার জন্য কোনো ইংরেজি বর্ণমালার কোনো অক্ষর ব্যবহার করা হয় না, যেহেতু হোল নাম্বার, সেই জন্য আমরা প্রথম অক্ষরটা নিয়ে দিয়েছি। দেখো, পূর্ণ সংখ্যায় কি কেসটা হবে? পূর্ণ সংখ্যায় তো শূন্য তো থাকবেই, ডান দিকে থাকবে 1, 2, 3, 4, এরকম করে ডান দিকে চলতেই থাকবে। তাহলে বাঁ দিকটায় কি হবে? দেখো, বাঁ দিকটায় থাকবে হচ্ছে -1, -2, -3। তাহলে এইগুলো সবগুলো কোনগুলোর মধ্যে পড়বে? এগুলো সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে। দেখো, শূন্যও থাকবে, শূন্যর বাঁ দিকে ঋণাত্মক সংখ্যাও থাকবে, শূন্যর ডান দিকে ধনাত্মক সংখ্যাও থাকবে। তাহলে শূন্য, ঋণাত্মক, ধনাত্মক সবগুলোকে মিলিয়ে আমরা পূর্ণ সংখ্যা বলবো, ইন্টিজার্স। এবার মূলদ সংখ্যা তোমরা ক্লাস 9-এ পড়েছো। ক্লাস 9-এ যখন অঙ্ক করতে একদম ফার্স্ট চ্যাপ্টার ছিল। মূলদ সংখ্যা, যে সকল সংখ্যাকে p/q ফর্মে প্রকাশ করা যায় এবং q হচ্ছে নট ইকুয়াল 0, যে সকল সংখ্যাকে p/q ফরম্যাট প্রকাশ করা যাবে এবং q নট ইকুয়াল 0 হবে, তারা প্রত্যেকেই কি হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে মূলদ সংখ্যার উদাহরণ কোনগুলো? যেগুলো ভগ্নাংশে রয়ে গেছে। দেখো, 1/2, 3/2, 5/2, 3/7, 2/7 ইত্যাদি, যেগুলো ভগ্নাংশ হবে। 1/2,
3/5, তা বলে কি এক পূর্ণ সংখ্যা নয়? একও পূর্ণ সংখ্যা হবে। এক কি মূলদ সংখ্যা নয়? একও মূলদ সংখ্যা হবে। 5/3, দেখো এদের সবগুলোকে কি করা যাচ্ছে? p/q আকার প্রকাশ করা যাচ্ছে। তাহলে এই নাম্বার সিস্টেমগুলো তো আমরা আগে থেকেই জানতাম। তাহলে কমপ্লেক্স নাম্বারের প্রয়োজন হলো কেন? কমপ্লেক্স নাম্বারে আমাদের প্রয়োজন হয়েছে, আমি একটু পরে বলছি, যে তোমার বাংলায় এই কথাটা অবশ্যই শুনবে যে একটি বহুল প্রচারিত প্রবাদ তোমাদের জানা আছে যে প্রয়োজন আবিষ্কারের জননী। আমাদের প্রয়োজন হয়েছে সেই জন্য আবিষ্কার করেছি। এটাকেই আমরা বলবো যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ নেভিয়েশন। গণিত শাস্ত্রে এই প্রবাদের প্রচলন প্রকটভাবে আছে। জটিল রাশিমালা বা কমপ্লেক্স নাম্বার সিস্টেম যার একটা জ্বলন্ত উদাহরণ। তাহলে কমপ্লেক্স নাম্বারটা কেন আবিষ্কার হয়েছে এবার দেখো আমি বলছি। তোমরা ক্লাস 10 বা 9 বা 8-এ যে ধরনের দ্বিঘাত সমীকরণগুলোকে সমাধান করতে, সেইগুলোকে দেখো আমরা এইভাবে করতে পারতাম যে x² - 4 সমান হচ্ছে 0। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট x² সমান কত হবে? 4। পরের লাইনে বাঁ দিকে স্কোয়ারটা ডান দিকে এসে যাবে, এসে যে কি হয়ে যাবে? প্লাস মাইনাস √4 √4। তাহলে দেয়ারফর x এর মান কি পেয়ে গেলে? দেয়ারফর x এর মান পেয়ে গেলে তোমরা প্লাস মাইনাস 2 √4 মানে 2। তাহলে দেখো তোমরা দেখো x² - 4 এখানকে সমাধান করে পেয়ে গেলে x এর মান প্লাস মাইনাস 2। এবার দেখো আমি এমন একটা সমীকরণ লিখছি যে x² প্লাস 1 সমান 0। দেখো এই সমীকরণটাই তুমি কিভাবে সমাধান করবে। দেখো এখানে x এর পরিবর্তে আমরা যে কোনো রিয়েল নাম্বার পুট করি না কেন, রিয়েল নাম্বারগুলোর মধ্যে কোনগুলো আসবে? আগে যে নাম্বার সিস্টেমগুলো পড়লাম, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সবগুলোই রিয়েল নাম্বারের মধ্যে আসবে। তাহলে বাস্তবে এমন কোনো রিয়েল নাম্বার নেই যেই নাম্বারটা এই x এর পরিবর্তে পুট করে দিলে, এই লেফট হ্যান্ড সাইডে x এর পরিবর্তে পুট করে দিলে তার অ্যান্সার 0 চলে আসবে। এটা এমন কোনো রিয়েল নাম্বার হতেই পারে না, নেই, বাস্তবেই নেই। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করার চেষ্টা করি, x² সমান কত পাবো? -1। পরের লাইনে ইমপ্লাইজ দ্যাট x সমান কি পাবো? x সমান পাবো স্কয়ার রুট প্লাস মাইনাস আমি দিচ্ছি না -1। দেখো এটা বর্গমূল করতে পারা যাবে কি? -1 এর তো বর্গমূল হয় না। রুটের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে তার বর্গমূল করা সম্ভবই না। সেই জন্য জটিল রাশির আবিষ্কার হয়েছে। এই √1, এই √1 কে আমরা কি লিখব? এই √1 কে আমরা লিখব x সমান i। x সমান i। এই i আমরা কেন লিখছি? এই i আমাদেরকে কে দিয়েছে? দেখো এই i আমাদেরকে দিয়েছে বিখ্যাত গণিতজ্ঞ প্রখ্যাত রুশ গণিতজ্ঞ লিওনার্দো ওয়ালার। তার জন্ম হচ্ছে 1707, মৃত্যু 83। সর্বপ্রথম √1 সমান i বা i² সমান -1। দেখো i এর মান কত হচ্ছে? √1, এই তো আমরা দেখো না এটা পেয়ে যাবে। i সমান আমরা কত পেলাম? √1। উভয় পক্ষকে বর্গমূল করে নাও। উভয় পক্ষকে বর্গমূল যদি করে নাও, বাঁ দিকের আইটা কি হয়ে যাবে? i² হয়ে যাবে। আর ডান দিকেরটা কি হবে? ডান দিকের এই √টা উঠে যাবে। স্কোয়ারিং বোথ সাইড করে নিচ্ছি, √টা উঠে যে কি পাবো? -1 পাবো। তাহলে দেখো আমরা কি পেলাম? i² এর ভ্যালু -1, সেই জন্য দেখো i² সমান -1, অর্থাৎ i প্রতীকটি ব্যবহার করে এই ধরনের সমস্যা সমাধান করেন। তাহলে দেখো এরকম ধরনের সমীকরণকে তো সমাধান করা যাচ্ছিল না,
তাহলে বিজ্ঞানী অয়েলার প্রথম এই নিয়মটা আবিষ্কার করেন যে রুট ওভার অফ -1 কে আমরা আই বলে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে রুট ওভার অফ -1 বা রুট ওভার অফ -2, রুট ওভার অফ -3, তাহলে আমরা যদি দেখো এরকম যদি চলে আসে যে রুট ওভার অফ -2, রুট ওভার অফ -2, তাহলে আমরা তাকে কি লিখব? আই রুট টু, আই রুট টু, কারণ রুটের মধ্যে মাইনাস থাকা মানে আই হয়ে যাবে, কারণ কি আই এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ -1। আরেকটা উদাহরণ যদি দেখে নিই, রুট ওভার অফ -5, রুট ওভার অফ -5, তাহলে দেখো এইটাকে আমরা কিভাবে লিখব? এইভাবে লিখব আই রুট 5, আই রুট 5। তাহলে দেখো এই আই তো একটা নির্দিষ্ট নাম দিতে হবে, তাহলে আই এর কি নাম দেয়া হয়েছে? এই আই প্রতীকটিকে বলা হয় আয়োটা। আই সমান কি বলা হয়? আয়োটা। আই কে আমরা বলবো আয়োটা। আই কে আয়োটা বলা হয় কারণ দেখো আয়োটার প্রথম অক্ষর আই, সেই জন্য হচ্ছে আই কে আয়োটা বলা হয়। এই আয়োটা কি? আয়োটা হচ্ছে একটা গ্রিক বর্ণমালার একটি অক্ষর। তোমরা ক্লাস 10-এ বা শিখে গেছো যে গ্রিক বর্ণমালা কোনগুলো? আলফা, বিটা, গামা, থিটা, পাই, ই, এগুলো সবগুলো হচ্ছে গ্রিক বর্ণমালার অক্ষর। তার মধ্যে আই হচ্ছে 9 নম্বর পজিশনে আছে গ্রিক বর্ণমালার। ঠিক আছে, অয়েলার একে কাল্পনিক অক্ষর বা কাল্পনিক সংখ্যা মেলার একক বা ইমাজিনারি নাম্বার সিস্টেম হিসেবেও ব্যবহার করে থাকেন। তাহলে আই কে আমরা কি বলবো? আয়োটা। আর আই মান কত? রুট ওভার অফ -1। আর আই স্কোয়ারের ভ্যালু কত? আই স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে গেছি, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। কমপ্লেক্স নাম্বার শুধুমাত্র এই আই কে নিয়েই কমপ্লেক্স নাম্বারে আছে। ঠিক আছে, এই কাল্পনিক রাশি আই, এই আই কে নিয়েই তোমাদের গোটা কমপ্লেক্স নাম্বারটা আছে, আরো কিছু আছে। তাহলে বুঝা গেল আই কে কি বলবো আমরা? আয়োটা। আয়োটা কি? আয়োটা হচ্ছে একটা গ্রিক বর্ণমালার অক্ষর। তোমরা ক্লাস 10-এ শিখেছো তো গ্রিক বর্ণমালা আলফা থেকে স্টার্ট হয়। আলফা, এটা আলফা, এটা বিটা, এটা তোমাদের গামা, এটাকে তোমরা বলতে থিটা, এটাকে বলতে ফাই। তাহলে সবগুলো কি? গ্রিক বর্ণমালার অক্ষর। তার মধ্যে আয়ও হচ্ছে একটা গ্রিক বর্ণমালার অক্ষর। বিজ্ঞানী অয়েলার এই আই সর্বপ্রথম আমাদের গণিত জগতের মধ্যে তুলে ধরেন। কোন ধরনের সমীকরণকে সমাধান করার জন্য? যেই সমীকরণগুলোতে কোনো বাস্তব বীজ পাবো না। যেমন এখানে বাস্তব বীজগুলো +-2 পাচ্ছিলাম, এখানে বাস্তব বীজগুলো তো পাচ্ছিলাম না, সেই জন্য আই বলা হয়। আই কি? আই হচ্ছে আমাদের একটা কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি, কাল্পনিক। বাস্তবের কোনো মান নেই, কিন্তু আমরা আইকে পেয়ে যাব কাল্পনিক, কল্পনায় ভেবে নেব। ঠিক আছে, তোমরা ক্লাস 11-এ এখন কল্পনায় অনেক কিছুই ভাবতে শিখে গেছো। তোমরা এখন আইকে আমরা এখন কল্পনাতে ভেবে নিচ্ছি। তাহলে দেখো আয়ের অখণ্ড ঘাত সমূহ। তাহলে আয়ের যে ঘাতগুলো আমরা পাবো, তাহলে আয়ের মান তো রুট ওভার অফ -1। আয়ের যে ভ্যালু, আয়ের ভ্যালু কত হবে? আয়ের ভ্যালু হবে রুট ওভার অফ -1। নেক্সট আই স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু কত হয়? আই স্কোয়ারের ভ্যালু হয় শুধু -1, অনলি -1। কারণ দেখো আই সমান -1, স্কোয়ারিং বোথ সাইড করে না, উভয় পক্ষকে বর্গ। উভয় পক্ষকে বর্গ করে নিলে তুমি কার পাবে? কি পাবে? আই স্কোয়ারের মান হচ্ছে -1। এরপরে কি আসবে? আই কিউব। আই কিউব। দেখো আই কিউবকে আমরা কিভাবে লিখতে পারবো? দেখো আই কিউবকে আমরা লিখতে পারবো আই স্কোয়ার ইন্টু আই। আর দেখো একটু আগেই তো পেলাম আই স্কোয়ারের ভ্যালু কত? -1। তাহলে আমরা কি পাবো? -1 গুণিতক আই। তাহলে সমান আমরা কি পেলাম? -i। তাহলে দেখো আই কিউবের মান কত হবে? -i। এবার দেখো আই টু দি পাওয়ার 4 এর মান কত হবে? তাহলে আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 কে আমরা কিভাবে ভেঙে নিতে পারবো? আই টু দি পাওয়ার 4 কে ভাঙতে পারবো আই স্কোয়ার
ইন্টু আই স্কোয়ার। তাহলে দেখো আই স্কোয়ারের ভ্যালু কত? -1 তো, তাহলে আমরা কিভাবে লিখবো? -1 ইন্টু -1, -1 গুণিতক -1। তাহলে গুণ করলে গুণফল কত হচ্ছে? +1। তাহলে দেখো i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে? +1। এবার i টু দি পাওয়ার 5 এর ভ্যালু আমি বের করব। i টু দি পাওয়ার 5, দেখো i টু দি পাওয়ার 5 কে আমি এইভাবে ভেঙে নিতে পারি তো। i টু দি পাওয়ার 5 কে আমি ভেঙে নিতে পারি i টু দি পাওয়ার 4 ইন্টু i। তাহলে দেখো এখানে 4 আর এখানে 1, 5 হয়ে যাচ্ছে। আর i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? একটু আগে বের করলাম, i টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু i সমান কত হবে? i। ওকে, i টু দি পাওয়ার 6, i টু দি পাওয়ার 6, i টু দি পাওয়ার 6 কে আমি এভাবে ভাঙছি। দেখো i টু দি পাওয়ার 6 কে আমি ভাঙছি i টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার সমান, দেখো i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত আছে? 1। তাহলে i টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমি পুট করে দেব 1 ইন্টু আই স্কোয়ারের ভ্যালু কত আছে? দেখো আই স্কোয়ারের ভ্যালু আছে -1, সমান কত হচ্ছে? গুণফলটা -1 হচ্ছে। তাহলে দেখো এইভাবে i টু দি পাওয়ার 6 পর্যন্ত তো আমি বের করলাম। এবার i টু দি পাওয়ার 7, i টু দি পাওয়ার 8, i টু দি পাওয়ার 9, i টু দি পাওয়ার 100, i টু দি পাওয়ার 1000, i টু দি পাওয়ার 2500, তোমরা যত ইচ্ছা মান বের করতে পারো। তাহলে মান অ্যান্সার কি কিসে কিসে আসবে? হয় -1, হয় -1, না হলে -i, না হলে +1, না হলে +i। এই চারটেতেই অ্যান্সার আসবে। যদি আমি দেখো আমি এখানটায় বের করছি যে i টু দি পাওয়ার 99 এর ভ্যালু কত? i টু দি পাওয়ার 99, i টু দি পাওয়ার 99 এর ভ্যালু কত? দেখো এরকম যখনই বড় সংখ্যা থাকবে তখন তোমরা কিসে ভাঙার চেষ্টা করবে? i টু দি পাওয়ার 4 এ ভাঙার চেষ্টা করবে। কারণ কি? দেখো i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এইগুলোকে যদি আমরা i টু দি পাওয়ার 4 এ আনার চেষ্টা করি তার পরিবর্তে আমি 1 পুট করে দেবো। দেখো 99 কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড বাই করি, ভাগ করি, তাহলে ভাগফল কত আসবে এবং ভাগশেষ কত আসবে? 4 দিয়ে যদি আমরা 99 কে ভাগ করি, ভাগফল কত আসবে এবং ভাগশেষ কত আসবে? দেখো 4 2 8, 19, 4 5 হলে 20 হয়ে যাবে। তাহলে 4 4 খাওয়াতে হবে, 4 4 16, ভাগশেষ থাকবে 3। ভাগশেষ থাকবে 3। তাহলে দেখো i টু দি পাওয়ার 99, এইটাকে তাহলে আমি নেক্সট লাইনে এইভাবে লিখছি। ভাগফল কত বেরিয়েছে? 24। তাহলে আমরা লিখব i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 24 ইন্টু ভাগশেষ কত আছে? 3। তাহলে আমরা লিখে দেবো ইন্টু i কিউব, ইন্টু i কিউব। এবার দেখো i টু দি পাওয়ার 4, আমরা তো জানি i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হয়? 1। তাহলে আমরা লিখব 1 হোল টু দি পাওয়ার 24 গুণিতক, দেখো i কিউবের মান, i কিউবের মান আমাদের বের করা আছে, i কিউবের মান হচ্ছে -i। তাহলে i কিউবের ভ্যালু আমরা পুট করব
মাইনাস আই। এবার দেখো 1 এর সূচক যাই হোক না কেন, 1 এর সূচক 24 কেন, 24,000 হলেও 1 টু দি পাওয়ার 24,000 মানেও 1 হয়, তাহলে 1 টু দি পাওয়ার 24 মানে সেটা 1 হয়ে বসবে, গুণিতক এটা হচ্ছে মাইনাস আই। তাহলে একের সাথে যদি আমরা মাইনাস আই মাল্টিপ্লাই করি তাহলে কি অ্যান্সার দেবে, মাইনাস আই দেবে। তাহলে দেখো আই টু দি পাওয়ার 99, আই টু দি পাওয়ার 99 এর ভ্যালু কত হলো, মাইনাস আই। তাহলে দেখো এরকম তোমরা যত খুশি বের করতে পারবে, নিজেরা চেষ্টা করে দেখো। আই টু দি পাওয়ার 100 এর মান কত হবে, আই টু দি পাওয়ার 107 107 এর মান কত হবে। পরীক্ষায় যে কোনো কোশ্চেন দিতে পারে যে আই টু দি পাওয়ার 236 এর মান কত, তাহলে সবসময় কি করবে, 4 দিয়ে ডিভাইড বাই করে নেবে, ভাগফল যেটা হবে আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার তত, এবং ভাগশেষ যেটা থাকবে সেটা পাশে বসবে, গুণ আই টু দি পাওয়ার এত। ঠিক আছে, বুঝা গেল। তাহলে ওই নিয়ম অনুযায়ী দেখো আমরা এই অ্যান্সারটা করার চেষ্টা করব। দেখো আমাদের এক্সাম্পল দিয়েছে একের দাগের আই টু দি পাওয়ার 99, আই টু দি পাওয়ার 99 নয়, আই টু দি পাওয়ার 49, তাহলে আই টু দি পাওয়ার 49 এর ভ্যালু কত হবে, মান নির্ণয় করো। দেখো 49 কে আমরা যদি আমরা ভাগ করে নিই 4 দিয়ে, 4 দিয়ে যদি 49 কে ভাগ করি ভাগফল কত আসবে, দেখো ফার্স্টে 1 দিয়ে খাবে, 4 1 কে 4, 9 নামবে, তাহলে কত হবে 4 2 এ 8, ভাগশেষ কত রইলো 1। দেখো এই যে আই টু দি পাওয়ার 49, তাহলে আমি এখান থেকে করি সলভটা, সলভ। সলভটা কোশ্চেন কি আছে, আই টু দি পাওয়ার 49, আই টু দি পাওয়ার 49 কে দেখো তাহলে আমরা এইভাবে লিখছি, ভাগফল কত বেরিয়েছে 12, তাহলে আমরা লিখব আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12 হয়েছে। এবার দেখো এক ভাগশেষ রয়ে গেছে, ওটা পাশে বসবে, গুণিতক গুণিতক আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 1 মানে 1। দেখো আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু তো আমরা বের করা আছে সব সময়, আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, তাহলে এইটার মান আমরা লিখে দিতে পারবো 1। নেক্সট লাইনে 1 হোল টু দি পাওয়ার 12 গুণিতক আই। দেখো 1 এর সূচক 12 আছে, তার মানে কি ওটা 1 হবে, 1 এর সূচক যাই থাকুক না কেন 1 হবে, এটা আই। তাহলে দেখো 1 গুণিতক আই, তাহলে কি অ্যান্সার আসবে, শুধু আই আসবে, শুধু আই আসবে। বুঝে গেল। তাহলে 102টাও তাহলে তোমরা একই নিয়মে করার চেষ্টা করো, ভিডিওটা পজ করে দাও, করে দিয়ে 102টাকে তোমরা করার চেষ্টা করো, অ্যান্সার কত আসে দেখো। তাহলে দেখো 102কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, ভাগফল কত আসবে, এখানটায় ভাগ করব, তাহলে এই ভাগটা মুছে দিই, একশো দুইকে আমরা ভাগ করবো কত দিয়ে, 4 দিয়ে, তাহলে 4 দিয়ে 102কে ভাগ করে নাও, তাহলে এটা 2 দিয়ে খাবে, 4 2 8, এখানে 2 এখানে 2, এবার 5 দিয়ে খাবে, 4 5 20,
ভাগশেষ কত নামছে দেখো 2। তাহলে দেখো i টু দি পাওয়ার 102, তাহলে 102কে আমরা কিভাবে লিখতে পারবো নেক্সট লাইনে? এটা আমি অঙ্কটা তুলছি না, একবার আমি ভেঙে দিচ্ছি। i টু দি পাওয়ার 102কে আমরা লিখব i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 25। কারণ দেখো ভাগফল 25 বেরিয়েছে, ওই জন্য 25 গুণিতক i স্কয়ার বসবে, কারণ কি দেখো ভাগশেষ 2 আছে, ওই জন্য গুণিতক i স্কয়ার। দেখো i টু দি পাওয়ার 4 এর ভ্যালু তো 1, তাহলে যেহেতু i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, তাহলে 1 এর সূচক যাই হোক না কেন এটা 1 আসবে গুণিতক। এবার i দেখো i স্কয়ার, দেখো i স্কয়ারের মান কত বের করা আছে? i স্কয়ারের মান হচ্ছে -1, তাহলে i স্কয়ারের মান আমরা কি লিখব? -1। অ্যান্সার আসবে -1। তাহলে দেখো i টু দি পাওয়ার 102 এর মান হচ্ছে -1। তাহলে ক্লিয়ার আয়োটা সম্পর্কে। আরেকটা জিনিস এখানে বলতে হবে আমাকে, যে i এর ঘাত ক্রম অনুযায়ী যদি i গুলো থাকে, যে i স্কয়ার, এক্সকিউজ মি, পরপর যদি i এর পরপর 4টে ঘাতের সমষ্টি সবসময় কত হবে? 0 হবে। i এর পরপর 4টে ঘাতের সমষ্টি, দেখো আমি i এর পরপর 4টে ঘাত লিখছি। এখানে i এর পরপর 4টে ঘাত আমি লিখলাম এভাবে, যে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4। iটাকে i লিখে দিলাম। দেখো i স্কয়ারের মান কত আছে? i স্কয়ারের মান -1 আছে, তাহলে i স্কয়ারের পরিবর্তে আমি কত লিখব? -1 প্লাস i কিউবের মান কত আছে? দেখো i কিউবের মান কত আছে? -i, তাহলে i কিউবের পরিবর্তে পুট হবে -i। i টু দি পাওয়ার 4 এর মান 1। এবার দেখো এখানে +1 এর সাথে এখানে -1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে -i এর সাথে এখানে +i ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাবো অ্যান্সার? 0। তাহলে এটা সবসময় খেয়াল রাখবে যে i এর পরপর 4টে ঘাতের সমষ্টি সবসময় 0 হবে। নেক্সট আমরা একটা ধর্ম জানবো। ধর্মটা কি? কমপ্লেক্স নাম্বারের স্কয়ার রুটের একটা ধর্ম। দেখো এখানে লেখা আছে, যদি a ও b এর মধ্যে কমপক্ষে একটির মান ধনাত্মক বা 0 হয়। a ও b দুটো রাশি, এক্সকিউজ মি, ক্ষমতা দিচ্ছি, a ও b দুটো সংখ্যা বা রাশি যাদের একটি ধনাত্মক বা 0, সেক্ষেত্রে দেখো কোন ধর্মটা কাজ করবে? √a ইন্টু √b সমান কত পাবো? √ab। তোমরা উদাহরণ হিসেবে দেখতে পারো, এক্সাম্পল হিসেবে √2 এবং √3 দুটো সংখ্যা। তাহলে এদের যদি আমি গুণ করি, দেখো √2 এর সাথে √3 যদি আমি গুণ করি, √2 গুণিতক √3 গুণ করলে কত হবে? গুণ করলে দেখো এই 2 আর 3 এ গুণ হয়ে যাবে, 2 3 এ গুণ করলে গুণফল কত হবে? 6। এর স্কয়ার রুট বর্গমূল। দেখো ওই শর্তটা এখানে লেখা আছে, √a এর সাথে √b গুণ করলে √ab হবে। কিন্তু কন্ডিশন a ও b, এখানে ও হবে, a ও b
এ ও বি উভয়ের মান ঋণাত্মক হলে রুট ওভার এ গুণিতক রুট ওভার বি নট ইকুয়াল রুট ওভার এ বি। যদি এই উদাহরণটাই নিই যে রুট ওভার অফ -2 গুণিতক রুট ওভার অফ -3, হয়তো কোনো স্টুডেন্টরা করে ফেলবে যে দেখো এখানে -2 এখানে -3, তাহলে দেখো মাইনাস আর মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস, তাহলে 2 আর 3 এ গুণ করলে হবে গুণফল হবে 6, তাহলে সে কি লিখে দেবে রুট ওভার 6, এটি করবে। কিন্তু হবে না, না 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 হবে না, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। কেন ভুল? কারণ আমরা একটু আগেই তো শিখলাম কমপ্লেক্স নাম্বারে যে রুট ওভার অফ -1 মানে হচ্ছে i হবে, তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটার সমাধান কিভাবে হবে? দেখো সমস্যাটার সমাধান এইটা হবে রুট ওভার অফ -2 গুণিতক রুট ওভার অফ -3। নেক্সট লাইনে কি হবে? দেখো রুটের মধ্যে মাইনাস থাকলে সেটা কি হয়, i হয়ে রুটের বাইরে বেরিয়ে চলে আসে, কারণ i এর ভ্যালু কত রুট ওভার অফ -1, তাহলে দেখো এই যে এইটা আছে এটা লেখা হবে কত i √2, কারণ মাইনাসটা i হয়ে বাইরে বেরিয়ে আসলো, ইনটু রুট ওভার অফ -3, তাহলে এইটা কি হবে দেখো এটাও একই নিয়মে i ইনটু রুট ওভার 3, বোঝা গেল? এবার দেখো এই i এবং এই i গুণ করলে গুণফল কত হবে? গুণফল হবে i স্কয়ার, গুণফল হবে i স্কয়ার। 2 এবং 3, 2 আর 3 গুণ করলে গুণফল কত হবে 6, তাহলে i স্কয়ার √6, এটা কিছু না, তাহলে গুণফল কত হলো i স্কয়ার √6। এবার i স্কয়ারের ভ্যালু আমরা তো জানি, i স্কয়ারের ভ্যালু কত হয় -1 গুণিতক √6, তাহলে -1 গুণিতক √6 মানে কত হবে -√6, বুঝা গেল? তাহলে দেখো -√2 এর সাথে -√3 গুণ করলে গুণফল কত হচ্ছে -√6, কিন্তু শুধু রুট ওভার 3 এর সাথে রুট ওভার 3 গুণ করলে গুণফল হবে শুধুমাত্র √6। আর কেউ যদি এই পদ্ধতিতে গুণ করে ফেলে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। তোমরা তো কারণটা শিখে গেলে কেন সম্পূর্ণরূপে ভুল। কমপ্লেক্স নাম্বার সেই জন্যই তো তৈরি করা হয়েছে যে রুটের মধ্যে মাইনাস থাকলে সেটা i হয়ে রুট ওভারের বাইরে বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে নেক্সট চলে আসি। জটিল সংখ্যা সাধারণ আকার। দেখো জটিল সংখ্যার সাধারণ আকার আমরা কিভাবে পড়ব? জটিল সংখ্যা তো আমরা পেলাম যে i কে আমরা ইমাজিনারি নাম্বার বা জটিল সংখ্যা বা জটিল রাশি বলা হয়, তাই রিপ্রেজেন্টেশন অফ ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, জটিল রাশিকে কিভাবে রিপ্রেজেন্ট করবে সেটা দেখো আমি এখানে লিখছি জটিল রাশিকে কিভাবে রিপ্রেজেন্ট করবে। জটিল রাশিকে সবসময় জেড দ্বারা রিপ্রেজেন্টেশন করা হয়, জটিল রাশিকে জেড দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। জেড সমান কিভাবে লেখা হয়? জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ইন্টু ওয়াই, বুঝা গেল? জটিল রাশিকে আমরা জেড দ্বারা রিপ্রেজেন্ট করব, জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। অথবা তোমরা জটিল রাশিকে জেড সমান এ প্লাস আই বি এই ফরম্যাটেও প্রকাশ করা হয়, ঠিক আছে? জেড সমান এ প্লাস আই বি বা জেড সমান এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটেও প্রকাশ করা হয়। অনেক সময় এভাবে লিখে দেয় যে জেড সমান কমপ্লেক্স নাম্বারকে এভাবে লিখে দেয় যে জেড সমান ব্র্যাকেটের মধ্যে এ কমা বি, জেড সমান ব্র্যাকেটের মধ্যে এ কমা বি মানে এ প্লাস আই বি, এ প্লাস আই বি লেখার আর একটা ফরম্যাট হচ্ছে এ কমা বি। ওকে, বোঝা গেল? কমপ্লেক্স নাম্বারে জেড সমান এ কমা বি লেখা আছে মানেই সেটা এ প্লাস আই বি ফরম্যাটেই আছে, ওটা তোমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে দেখো এই যে এক্স প্লাস আই ওয়াই লিখেছি,
বা এক্স জেড সমান এ প্লাস আই বি লিখেছি, এটা তাহলে রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, জটিল রাশির প্রকাশ। তার মধ্যে এই যে প্রথমে যে পার্টটা থাকে, যেটা আই বর্জিত, যেটা আই থাকবে না, এটাকে বলা হয় বাস্তব অংশ, এটাকে বলা হয় বাস্তব। বাস্তব বা এটাকে বলা হয় রিয়েল পার্ট, প্রথমেরটাকে বলা হয় রিয়েল পার্ট। ওকে, এবার আই এর সাথে যেটা গুণ হয়ে আছে, দেখো আই এর সাথে, এই আই এর সাথে যেটা গুণ হয়ে আছে এইটাকে বলা হয় কাল্পনিক। কাল্পনিক কাল্পনিক পার্ট বা হচ্ছে ইমাজিনারি পার্ট, এর আরেকটা নাম আছে ইমাজিনারি। ইমাজিনারি মানে কাল্পনিক। আই এম এ জি আই এন এ আর ওয়াই, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে দেখো জটিল রাশি তৈরি করতে হলে কি কি অংশ থাকবে, একটা বাস্তব অংশ এবং একটা কাল্পনিক অংশ, দুটো অংশ মিলিয়ে তবেই জটিল রাশি তৈরি হবে। তাহলে দেখো এই যে জেড সমান হচ্ছে এ প্লাস আইবি ফরম্যাটে আছে, তাহলে এটা হচ্ছে কি বাস্তব অংশ আর বিটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে আমরা যদি কিছু এক্সাম্পল নিই, দেখো নেক্সট এক্সাম্পল গুলো, জেড সমান আমরা লিখছি 3 প্লাস 4i, এটা একটা জটিল রাশি। জেড সমান যদি আমি 3 লিখে ছেড়ে দিই, কাল্পনিক অংশ নেই, শুধুমাত্র 3 মানে বাস্তব অংশ আছে। দেখো জেড সমান 3, এটাকে তো লেখা যেতে পারে 3 প্লাস 0 ইন্টু আই। ওকে, তাহলে দেখো এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমরা বলবো এটাও জটিল রাশি। কিন্তু যদি আমরা এভাবে লিখে দিই, দেখো জেড সমান আমি শুধু 5i লিখে ছেড়ে দিলাম, তাহলে এখানে তো শুধুমাত্র কাল্পনিক অংশ আছে, বাস্তব অংশ নেই। তাহলে এটা কি করে জটিল রাশি হবে? দেখো এটা তো আমরা সিম্পল জিনিস, দেখো এটা পরের লাইনে আমরা কি লিখতে পারবো, 0 প্লাস 5i। দেখো এখানে 0 হচ্ছে রিয়েল পার্ট আর 5iটা হচ্ছে কাল্পনিক। তাহলে দেখো এগুলো সবগুলোই কিন্তু কমপ্লেক্স নাম্বার, জটিল রাশি। এবার আমাদের জানতে হবে কমপ্লেক্স নাম্বারটা কখন বিশুদ্ধ বাস্তব, পিওরলি রিয়েল, আর কখন হবে হচ্ছে বিশুদ্ধ জটিল, পিওরলি ইমাজিনারি। এখানে একটা এল হবে। ওকে, এল তোমরা বুঝে নাও। তাহলে দেখো বিশুদ্ধ বাস্তব জটিল রাশিগুলো তখন হবে যদি জেড সমান কাল্পনিক অংশ না থাকে, মানে শুধু এক্স থাকে, বা এক্স প্লাস 0 ইন্টু আই হয়। যদি জেড সমান এক্স প্লাস 0 ইন্টু আই হয়, মানে কাল্পনিক পার্টটা যদি পুরোটাই শূন্য হয়, শুধুমাত্র বাস্তব পার্ট থাকে, তাকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ বাস্তব সংখ্যা। বা এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো এক্স কমা 0। জেড সমান এক্স কমা 0 মানে হচ্ছে সেটা হচ্ছে বিশুদ্ধ বাস্তব, পিওরলি রিয়েল। আবার দেখো বিশুদ্ধ জটিল ফরম্যাটটা কোনগুলো হবে, যদি জেড সমান শুধুমাত্র আই ওয়াই থাকে, জেড সমান আই ওয়াই মানে কাল্পনিক পার্ট থাকে, বাস্তব পার্টটা যদি না থাকে, তাহলে তখন তাকে আমরা বলবো পিওরলি ইমাজিনারি বা বিশুদ্ধ জটিল। সমান দেখো এটাকে আরেকভাবে লিখে দিতে পারবো, 0 প্লাস
আই ইন্টু ওয়াই, এটাকে কমা দিয়ে লিখলে কি হবে 0, ওয়াই। তাহলে 0, ওয়াই এই ফরম্যাটে থাকলে তাকে আমরা বলবো বিশুদ্ধ জটিল, আর যখন x, 0 ফরম্যাটে থাকবে তখন তাকে আমরা পাবো বিশুদ্ধ বাস্তব। বিশুদ্ধ বাস্তব, বিশুদ্ধ জটিল এই ফরম্যাটে তোমাদের অঙ্ক পাবে, অবশ্যই পাবে। তোমাদের টেক্সট বই, সেই তোমার টেক্সট বই যে কোনো প্রকাশনী করো না কেন, প্রত্যেক প্রকাশনী অঙ্ক বইতেই পাবে তোমরা বিশুদ্ধ বাস্তব এবং বিশুদ্ধ জটিলের অঙ্ক। বোঝা গেল? জটিল সংখ্যার সাধারণ আকার z সমান x প্লাস iy ফরম্যাট বা z সমান a প্লাস ib ফরম্যাট, এটা হচ্ছে জটিল সংখ্যার আকার, এবং বিশুদ্ধ বাস্তব, বিশুদ্ধ জটিল। এবার নেক্সট, এই যে জটিল সংখ্যার আকার, এই যে জটিল সংখ্যার আকার z সমান হচ্ছে x প্লাস iy, এই z সমান x প্লাস iy কে আমরা জ্যামিতিকভাবে কিভাবে প্রকাশ করব? প্রত্যেকটা জিনিসেরই জ্যামিতিক প্রকাশ আছে। তাহলে দেখো এখানে যে দুটো এক্সিস আছে, x, x ড্যাশ এক্সিস, এই x এক্সিসকে আমরা বলবো হচ্ছে বাস্তব এক্সিস বা রিয়েল এক্সিস। এই এক্সিসটাকে আমরা বলবো বাস্তব বা রিয়েল। আমি রিয়েল লিখে দিচ্ছি। রিয়েল এক্সিস। আর এই যে ওয়াই এক্সিস, এই ওয়াই এক্সিসকে আমরা বলবো হচ্ছে ইমাজিনারি এক্সিস বা কাল্পনিক অক্ষ। NARY, ইমাজিনারি এক্সিস। তাহলে দেখো এই যে দুটো এক্সিস আছে, x এক্সিসকে আমরা বলবো রিয়েল এক্সিস, আর y এক্সিসকে আমরা বলবো ইমাজিনারি এক্সিস মানে কাল্পনিক অক্ষ। তাহলে এই যে z সমান x প্লাস iy কে জটিল সমতল বা অর্গান সমতল বলা হয়। এই যে পুরোটা তল, এই পুরো তলকে হচ্ছে জটিল সমতল বা অর্গান সমতল বলা হয়। তাতে x, y বিন্দু আছে, দেখো x, y বিন্দুটা P বিন্দুতে আছে। তাহলে এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি, ভুজটা হচ্ছে x এবং কোটিটা হচ্ছে y। তাহলে এই বিন্দুতে P আছে, তাহলে O আর P যুক্ত করলে OPটা হচ্ছে x অক্ষের সঙ্গে যেই কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি। এই থিটারও ব্যবহার আছে, তোমরা একটু পরেই পাবে, নেক্সট লেকচার যেটা হবে এর সেকেন্ড পার্ট। যে সমতলে জটিল রাশিকে জ্যামিতিক উপায়ে স্থাপন করা হয় তাকেই জটিল সমতল বা অর্গান সমতল বলা হয়। এবার হচ্ছে জার্মান গণিতজ্ঞ গাউস এর নামকে স্মরণীয় করে রাখার জন্য এই সমতলগুলোকে হচ্ছে গাউসীয় তল বা গাউসীয় প্লেনও বলা হয়ে থাকে। জার্মান গণিতজ্ঞ গাউস বা গস, কেউ গাউস উচ্চারণ করে কেউ গস উচ্চারণ করে, যেটা খুশি বললেই হবে, একে গাউসীয় প্লেন বা গাউসীয় তল বলা হয়। ওকে, এবার নেক্সট, অনুবন্ধী বা প্রতিযোগী জটিল, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখো অনুবন্ধী জটিল কিভাবে পাবে, দেখো একটু আগেই তোমরা পেলে কি যে জটিল রাশির রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, জটিল রাশিকে কিভাবে প্রকাশ করা হয়। দেখো জটিল রাশিকে তো আমরা z দ্বারা প্রকাশ করি, z সমান হচ্ছে x প্লাস iy, এটা হচ্ছে জটিল। তাহলে অনুবন্ধী জটিলকে আমরা কিভাবে প্রকাশ করব? অনুবন্ধী জটিলকে প্রকাশ করার জন্য z লিখে মাথায় একটা বার চিহ্ন দিয়ে দেবো। এই মাথায় বার চিহ্নটাই প্রকাশ করছে হচ্ছে অনুবন্ধী জটিল। তাহলে অনুবন্ধী জটিলের বেলায় কি হবে, চিহ্নের কিন্তু পরিবর্তন হবে। তাহলে দেখো শুধুমাত্র জটিল রাশি যদি x প্লাস iy হয়, এর অনুবন্ধী জটিল রাশি কি হবে x মাইনাস iy, মানে যেটা কাল্পনিক যুক্ত রাশি, দেখো শুধুমাত্র ওর চিহ্নের পরিবর্তন হচ্ছে, বাকি কিন্তু চিহ্নের পরিবর্তন হচ্ছে না। উদাহরণ সহযোগে যদি আমরা দেখি যে z সমান 3 প্লাস 5y, 3 প্লাস 5y, তাহলে এর অনুবন্ধী জটিল কি হবে? এর অনুবন্ধী জটিল হবে z বার
এর অনুবন্ধী জটিল হবে জেড বার সমান হচ্ছে 3 মাইনাস 5i। ওকে, দেখো যেটা কমপ্লেক্স নাম্বার x প্লাস 3i, এটা পুরোটা একসঙ্গে কমপ্লেক্স নাম্বার। ওই কমপ্লেক্স নাম্বারে অনুবন্ধী বের করছি 3 মাইনাস 5i। দেখো এটা তোমার ক্লাস 10-এ যখন করণী নিরসন করতে অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করতে, ঠিক সেরকম টাইপটা না কিছুটা, যে অনুবন্ধীটা। আরেকটা উদাহরণ নিচ্ছি, দেখো z সমান -3 -2i, বলছে এইটার অনুবন্ধী বা প্রতিযোগী জটিল কি হবে। তাহলে দেখো এইটার অনুবন্ধী বা প্রতিযোগী জটিল হবে কি হবে, একই সেম পদ্ধতি, জেড বার সমান আমরা কত পাবো, -3 প্লাস 2i প্লাস 2i প্লাস 2i। বোঝা গেল? শুধুমাত্র যেটা ইমাজিনারি নাম্বার শুধুমাত্র সেইটার চিহ্নের পরিবর্তন হবে। এই অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশির কয়েকটা ধর্ম আছে, ওই ধর্মগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। ধর্মগুলো আমি আর লিখছি না, দেখো তোমরা নোটবুক এখান থেকে তুলে নিতে পারো। জেড বারের হোল বার মানে শুধুমাত্র জেড পাবো, মডুলাস জেড আর হচ্ছে জেড বারের মডুলাস সেম হবে, একই সংখ্যা হবে। জেড বার জেড এর সাথে যদি জেড বার যোগ করি আমরা রিয়েল নাম্বার পাবো, শুধুমাত্র রিয়েল নাম্বার, 2 রিয়েল নাম্বার অফ জেড। জেড থেকে যদি জেড বার মাইনাস করি, আমি দেখো জেড বার বলছি, জেড বার মানে সবসময় অনুবন্ধী, মাইনাস করি 2 ইমাজিনারি আই এম মানে হচ্ছে ইমাজিনারি, আর এই যোগফলটা আই এ আসবে। জেড সমান যদি জেড বার হয়ে যায় তাহলে পিওরলি রিয়েল, আর যদি জেড সমান জেড মাইনাস অফ জেড বার বেড়ায় তাহলে পিওরলি ইমাজিনারি। পিওরলি রিয়েল মানে আমরা জানি বিশুদ্ধ বাস্তব, আর পিওরলি ইমাজিনারি মানে হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক। জেড ইন্টু জেড বার সমান হচ্ছে মড জেড এর হোল স্কয়ার। এই নিয়মটা কিন্তু তোমাদের অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে। জেড ইন্টু জেড বার সমান মড জেড এর হোল স্কয়ার, সেটাকে হচ্ছে জেড বার লিখেও তার হোল স্কয়ার লেখা যেতে পারে। এবার হচ্ছে অনেকগুলো জটিল রাশি যদি যোগ করে হোল বার নিয়ে নেওয়া হয়, সেই বারগুলো কি হয়, সেপারেট হয়ে যাবে। দেখো z1 এ বার হচ্ছে, z2 এ বার হচ্ছে, একই নিয়মে zn এ বার হচ্ছে। বিয়োগের বেলাতেও একই, ভাগের বেলাতেও একই, গুণের বেলাতেও একই। তাহলে এই জিনিসগুলো তোমরা তুলে নেবে। জটিল রাশির লাস্ট জিনিস একটা আমি বলে নিয়েছি এবারে, জটিল রাশির মডুলাস ফরম্যাটে তোমরা কিভাবে বের করবে। দেখো x সমান যদি কোনো জটিল রাশি হয়, z সমান যদি কোনো জটিল রাশি হয় x প্লাস i y, এর মডুলাস z তোমাদেরকে তাহলে বানান করে লিখতে হবে mod, অথবা আমি দুটোই দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে বানান করে লিখতে হবে mod z, অথবা জেড লিখে হোল বার নিয়ে নিতে হবে, জেড লিখে এই হোল মডুলাস নিয়ে নিতে হবে। এই মডুলাস সম্পর্কে তোমরা ক্লাস 9-এ শিখেছো। মডুলাস মড জেড সমান তোমরা কত পাবে, মড জেড সমান তোমরা পাবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে রিয়েল নাম্বার যেটা তার স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার মানে কাল্পনিক নাম্বার যেটা তার স্কোয়ার। তাহলে মড জেড এর সূত্র পাওয়া গেল, মড জেড সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে দেখি জেড সমান কত পাচ্ছি। দেখো জেড সমান আমি একটা উদাহরণ নিচ্ছি 3 প্লাস 4i। তাহলে মড জেড সমান আমরা কি পাবো, মড জেড সমান আমরা পাবো রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখো 3 স্কোয়ার মানে কত হবে 9, আর 4 স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে এটার যোগফল আসছে 25। তাহলে তোমরা পেয়ে যাবে এর যোগফলটা
5 ইকুয়াল টু 5। তাহলে দেখো 3 + 4i এর মডুলাস জেড, জেড লিখে মডুলাস নিয়ে নিতে পারো। এইভাবে তোমরা মডুলাস বের করবে, যে কোনো রাশির মডুলাস, জটিল রাশির মডুলাস তোমরা বের করতে পেরে গেছো নিশ্চয়ই। এবার জটিল রাশির মডুলাস সম্পর্কিত কিছু ধর্ম আছে। দেখো দেখো জেড, এটা জেড, ধরা যাক জেড, Z1 এবং Z3 তিনটে জটিল রাশি, জেড একটা, Z1 একটা, Z2 একটা। মডুলাস জেড সমান যদি 0 হয় তাহলে জেড সমানও 0 হবে, মানে রিয়েল পার্টটাও 0, ইমাজিনারি পার্টটাও 0। মডুলাস জেড, জেড বারে মডুলাস আর মাইনাস অফ জেড মডুলাস সেম হবে, জেড ইন্টু জেড বার সমান মডুলাস জেড এর হোল স্কোয়ার। জেড ইন্টু জেড বারের, জেড ইন্টু Z2 এর হোল মডুলাস Z1 মডুলাস ইন্টু Z2 মডুলাস। ভাগের বেলাতেও একই, দেখো Z1 বাই Z2 হোল মডুলাস ইকুয়াল টু Z1 মডুলাস বাই Z2 মডুলাস। আশা করি মডুলাস বা কমপ্লেক্স নাম্বারের প্রথম পার্ট সম্পর্কে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো, আমি বুঝাতে পেরেছি। কমপ্লেক্স নাম্বারের আরেকটা ভিডিও করব সেকেন্ড পার্ট সম্পর্কে তোমরা তখন অ্যামপ্লিটিউড, আর্গুমেন্ট এবং একের ঘনমূল সম্পর্কে সেই ভিডিওটা বানাবো। ভিডিওটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক। তোমরা যারা নতুন, তোমরা প্লে স্টোরে যাও, যে সেখান থেকে S2Dia অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখান থেকে তোমরা S2Dia অ্যাপে তোমরা পেয়ে যাবে ফ্রি ভিডিও এবং প্রিমিয়াম ভিডিওগুলোর এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। S2Dia ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বেস্ট অফ লাক স্টুডেন্ট।